তো দেখ আজকে মডেল সেট 2টা করাবো। অ্যাকাউন্টেন্সির এমসিকিউ গুলো আগে আলোচনা করে নি, তারপর এসএকিউ গুলো করব। ফার্স্ট কোশ্চেন বলেছে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ আ প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি ধরনের কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? নমিনাল অ্যাকাউন্ট। তাহলে आंसर লিখে দে নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট বলেছে ইন অ্যাবসেন্স অফ এনি পার্টনারশিপ ডিড, মানে অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে পিরিয়ডিক্যাল প্রফিট উইল বি ডিস্ট্রিবিউটেড। পিরিয়ডিক্যাল হলো বা নরমাল হলো, যাই হোক অংশীদারি চুক্তিপত্রে যদি বলা না থাকে, উল্লেখ যদি না থাকে, তাহলে পার্টনাররা কোন অনুপাতে তাদের প্রফিটটা ভাগ করে নেয়? ইকুয়াল রেশিও। তাহলে হয়ে যাবে ইকুয়াল। কখনো কখনো কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, বললো অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে ব্যবসায় 3 জন পার্টনার আছে, তাহলে কি হবে? তখন তোকে বলতে হবে ইকুয়াল তো, কিন্তু দেখবি অপশনে ইকুয়াল থাকবে না, অপশনে থাকবে 1:1:1, তখন ওই অপশনটা চুজ করতে হবে। এরকম কোশ্চেন থাকে, ঘুরিয়ে দেয়। তাহলে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ফর জেনারেল পার্টনারশিপ বিজনেস। দেখ পার্টনারশিপ বিজনেস একটা ব্যাংকিং হয় আর একটা নন ব্যাংকিং হয়। ব্যাংকিং এ কজন? ম্যাক্সিমাম 10, আর নন ব্যাংকিং এ কজন? 20। তা এটা জেনারেল পার্টনারশিপ বিজনেস হয়, নন ব্যাংকিং এর কথাই বলেছে, এটা 20 জন হয়। এটা অঙ্ক 4টা বলেছে নেট টেনজিবল অ্যাসেটস। নেট টেনজিবল অ্যাসেটস বুঝতে পারছিস তো? টেনজিবল অ্যাসেট কাকে বলে জানিস তো? টেনজিবল অ্যাসেট কি রে? টেনজিবল অ্যাসেট কাকে বলে? যে সমস্ত অ্যাসেটকে টাচ করতে পারবি, মানে ছুতে পারবি, চোখ দিয়ে দেখতে হয়, এটা টেনজিবল অ্যাসেট বলে। যেমন ল্যান্ড এন্ড বিল্ডিং, প্ল্যান্ট এন্ড মেশিনারি, ঠিক আছে তো, ফার্নিচার, এগুলো টেনজিবল অ্যাসেট। এখন যদি বলি ইনটেনজিবল অ্যাসেটের একটা নাম বল। ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে যেই অ্যাসেটকে তুই টাচ করতে পারবি না, তারপর চোখ দিয়ে দেখতে হবে, তাকে বলে। যেমন গুডউইল, পেটেন্ট, কপিরাইট, কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে তো, ওয়েব ডিজাইন, এইগুলো হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। কিন্তু কোশ্চেনে বলেছে, কেন আমি এগুলো বলে দিলাম, কখনো কখনো বলেছে শর্ট কোশ্চেন দিতে পারে, বললো একটা টেনজিবল অ্যাসেটের নাম লেখো, একটা ইনটেনজিবল অ্যাসেটের নাম লেখো, বলতে পারে, তো বলে দিলাম। টেনজিবল অ্যাসেট বলেছে 1,20,000 টাকা, ঠিক আছে। টেনজিবল অ্যাসেট বলেছে 1,20,000 টাকা। এক্সপেক্টেড এভারেজ প্রফিট 24,000 টাকা, বুঝতে পারলি? মানে এভারেজ প্রফিট বলেছে 24,000 টাকা। নরমাল রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল 15%, ঠিক আছে। নরমাল রেট অফ রিটার্ন কত বলেছে? 15% বলেছে। বলছে তুমি গুডউইল বের করো, 3 ইয়ার পারচেজ উইল বি, ঠিক আছে তো। তার মানে আমি আগে বলেছিলাম গুডউইল বের করার জন্য, মানে গুডউইল বের করার জন্য অনেকগুলো মেথড শিখেছিলাম, গুডউইল ক্যালকুলেট করার জন্য অনেকগুলো মেথড শিখেছিলাম। কয়েকটা মেথডের নাম বলতে পারবি? কি কি মেথড? সুপার প্রফিট মেথডে গুডউইল বের করতাম, ঠিক, সুপার প্রফিট মেথডে গুডউইল বের করতাম একটা। আর একটা বল এভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করতাম, আর ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করতাম। বেসিক্যালি এই তিনটে মেথড করেছিলাম তো। এখানে এবার প্রশ্ন হচ্ছে, এই যে কোশ্চেনটা সেট করেছি, এখানে কোন মেথডে করতে পারবো? এখানে কোন মেথডে করতে পারবো? এখানে কোন মেথডে গুডউইলটা করতে পারবো? বা এখানে যে কোশ্চেনটা সেট করেছি, অ্যাকচুয়ালি কোন মেথডটা করা আইডিয়াল? কোন? সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথড, ঠিক আছে। ভালো করে শোন, যদি যদি কোশ্চেনে যদি এই 3 ইয়ার পারচেজ বলে না দিত, তাহলে সুপার প্রফিট করতে পারতাম না। সুপার প্রফিট মেথডে গুডউইল বের করতে গেলে নাম্বার অফ ইয়ার অফ পারচেজ বলতে হবে, না হলে আমার পক্ষে করা সম্ভব নয়। কি বললাম? সুপার প্রফিট মেথডে গুডউইল বের করতে পারবো তখনই যদি নাম্বার অফ ইয়ার অফ পারচেজ বলে। যদি না বলে তাহলে করতে পারবো না। স্যার যদি না বলতো নাম্বার অফ ইয়ার অফ পারচেজ, তাহলে আপনি কোন মেথডে করতেন? তখন ক্যাপিটালাইজেশন মেথডে করতেন। কি বললাম বুঝতে পারলে? এবার প্রশ্ন হলো, বল সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার ফর্মুলা কি শিখেছি? পরীক্ষা শর্ট কোশ্চেন দিতেই পারে, আর এই অঙ্কটা যদি শর্ট কোশ্চেন দিতে পারে, বলতে পারে বলো সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার ফর্মুলাটি লেখো, দেখা গেল এসে কেউ দিতে পারে, তখন কি বলবি বল? সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ। অনেক কোশ্চেন দিতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে, বা বলতে পারে কেমন, বললো ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট, ঠিক আছে তো, লিখলো ইকুয়াল টু দিয়ে একটা ড্যাশ দিল, তারপর বললো নাম্বার অফ ইয়ার অফ পারচেজ, তখন ওখানে লিখে দিত। বিভিন্ন রকমের কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। তাহলে কি বলবো? 4 নম্বর অঙ্কটা যদি করি, তাহলে কি করবো? গুডউইল বের করার ফর্মুলা সুপার প্রফিট করে দেখা। স্যার কেন করে দেখাচ্ছেন? এমসিকিউ। আরে এই অঙ্কটাতে এসএকিউ তো দিতে পারে, তখন তো করে দেখাতে হবে। সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ, ঠিক আছে তো। তো নাম্বার অফ ইয়ার অফ পারচেজ তো 3 বলে দিয়েছে, তাই তো? কি রে, নাম্বার অফ ইয়ার অফ পারচেজ তো 3 বলেছে, কিন্তু সুপার প্রফিট, সুপার প্রফিট কোশ্চেনে বলেছে? বল না, কোশ্চেনে কি সুপার প্রফিট পেয়েছিস? এই কোশ্চেনে সুপার প্রফিট বলেছে না? বলেনি।
এবার সুপার প্রফিট আমি শিখিয়েছিলাম সুপার প্রফিট কাকে বলে, সুপার প্রফিট কাকে বলে যদি জিজ্ঞাসা করে পরীক্ষাতে এসে দিতে পারে, এসে কিউ বলতে পারে, বলো সুপার প্রফিট কাকে বলে, তাই না? তো তো কোশ্চেন লিখিয়েছিলাম অতি মুনাফা কাকে বলে, দিয়েছিলাম না? অতি মুনাফা কাকে বলে? এক্সট্রা প্রফিট। সুপার প্রফিটের আরেকটা নাম কি জানিস? এক্সট্রা প্রফিট। কার থেকে এক্সট্রা প্রফিট? নরমালের সঙ্গে কম্পেয়ার করা হয়, তাই না? সুপার প্রফিট বের করার ফর্মুলা কি শিখেছিলি বল? এভারেজ প্রফিট থেকে নরমাল প্রফিট, তাই তো? নরমাল প্রফিটের যদি এক্সট্রা কোনো প্রফিট হয়ে থাকে তো সুপার প্রফিট বলে। কি বললাম বুঝতে পারলি তো? ধর নরমালি ধর সাপোজ ধর আমার কাছে বেশি টাকা আছে, সেই টাকাটা আমি যদি ব্যাংকে রাখি, বা ধর ব্যাংক বাদে মানে আমার ইন্ডাস্ট্রি, ধর আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি কোনো ইন্ডাস্ট্রিতে টাকা রাখবো, ঠিক আছে? মানে ইন্ডাস্ট্রি টাকা রাখবো, আমাকে বললো তোমাকে 10% দেবো। কিন্তু ওই টাকাটাই আমি ওই ইন্ডাস্ট্রি বা ব্যাংকে না দিয়ে অন্য কোথাও দিই, আমি যদি ব্যবসায় টাকা লাগাই তো ব্যাংক আমার বিজনেস আমাকে 15% রিটার্ন দেবে। তার মানে এটাকে বলে সুপার প্রফিট, ঠিক আছে? বুঝতে পারলি তো কি বললাম? তার মানে সুপার প্রফিট বের করার নিয়মটা কি? এখানে যে ছোট করে সুপার প্রফিট কি বললাম? এভারেজ প্রফিট, তাই তো? এভারেজ প্রফিট থেকে কি বাদ দেব? নরমাল প্রফিট। তো পরীক্ষায় যদি এসে কিউ দেয় বলতে পারে সুপার প্রফিট কাকে বলে, তুই কি লিখবি? স্যার নরমাল প্রফিটের অতিরিক্ত অংশ কি কি নরমাল প্রফিটের অতিরিক্ত অংশ, বা বলতে পারিস এভারেজ প্রফিট থেকে নরমাল প্রফিট বাদ দিলে যা অবশিষ্ট পড়ে থাকে তাকে সুপার প্রফিট বলে। একে এক দেবে, কোনোদিন কাটবে না। কি বললে বুঝতে পারি তো? মোট কথা মাথায় রাখবি। তাহলে এভারেজ প্রফিট থেকে নরমাল প্রফিট বাদ দিলে সুপার প্রফিট হয়। দেখ না এখানে কি বলেছে স্যার, এভারেজ প্রফিট বলেছে কত টাকা, কত টাকা বলছে এভারেজ প্রফিট বল, কোশ্চেন করে বল। 24,000 টাকা। এখন বলতে হবে নরমাল প্রফিট। নরমাল প্রফিট মানে বুঝেছিস স্যার? বুঝতে পারছি নরমাল প্রফিট। ধর আমার কাছে 1 লাখ টাকা আছে, সেই 1 লাখ টাকা আমি কোথাও ইনভেস্ট করলাম, তো ইনভেস্ট করে সেটা আমাকে রিটার্ন দেবে। তো ধর না স্যার আপনার কাছে কত টাকা আছে, এই দেখ ট্যানজিবল অ্যাসেট 1,20,000, এটাই হচ্ছে আমার কাছে টাকা আছে। 1,20,000 টাকা আমি ইনভেস্ট করলাম, আমাকে রিটার্ন দেবে কে? ধর ব্যবসা করছি তো, 1,20,000 টাকা আছে, 1,20,000 টাকা ব্যবসায় না লাগিয়ে টাকাটা যদি অন্য কোথাও টাকা লাগাতাম তাহলে সে আমাকে কত পার্সেন্ট দিত? সে আমাকে দেখ কি বলে যে 15% দিত, ঠিক আছে তো? কিন্তু ওই টাকাটা ব্যবসায় লাগালে, ব্যবসা লাগালে 24, বুঝতে পারলেন? বললাম 1,20,000 টাকা ব্যবসায় না লাগিয়ে অন্য জায়গায় লাগালে সে আমাকে 15% দেবে, 15% দেবে। তাহলে 1,20,000 এর 15% করে বলতে হবে 1,20,000 15%, হ্যাঁ করে দেখ 1,20,000 15% কত হয়? 18,000 না? 18,000 বুঝলি? দেখছো নেই আমার কাছে 1,20,000 টাকা আছে, 1,20,000 টাকা আমি যদি ব্যবসায় লাগাই তাহলে ব্যবসা আমাকে দেবে 24, ব্যবসায় না লাগিয়ে অন্য জায়গায় লাগালে সে আমাকে দেবে কত? 18। তাহলে ব্যবসায় লাগালে আমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 6,000 টাকা। ব্যাস, এটাকে বলে সুপার প্রফিট। বুঝতে পারলি তো? এবার পরীক্ষায় কেমন কোশ্চেন করতে পারে এটা তো বললাম। ধর এইটুকুই কোশ্চেন দিয়ে দিল, এর মধ্যেই কোশ্চেন সেট করলো। কি করলো? বলে দিল নরমাল প্রফিট ধরো 18,000 টাকা, ঠিক আছে তো? সুপার প্রফিট বলে দিল 6,000 টাকা, বলে এভারেজ প্রফিট কত? বিভিন্ন রকম কোশ্চেন এরকম অনেক অঙ্ক করেছি। তাহলে সুপার প্রফিট কত হলো? 6,000। তাহলে অ্যানসার কত হলো? 18,000। তাহলে বুঝতে পারলি? দেখ আমি ধরে ধরে করে দিলাম অঙ্কটা, মাথায় ঢুকলো এটা? টুকি তো এটা টুকেছি, এটা ভালো করে দেখে নে। গুডউইলের একটা অঙ্ক আসছে এমসিকিউ, আদারওয়াইজ এসএকিউ আসছে, এরকম টাইপের একটা অঙ্ক পাবি তুই। 5 নম্বর কি বলেছে? পি এন্ড কিউ আর পার্টনার্স ইন এ ফার্ম, মানে একটা পার্টনারশিপ ফার্মে, মানে পার্টনারশিপ বিজনেস হচ্ছিল পি আর কিউ, এবং তাদের রেশিও ছিল 5:3। ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাডমিট করে, তার নাম আর। তা আর যখন ব্যবসায় অ্যাডমিট করছে কত শেয়ার নিয়ে? 1/5 শেয়ার নিয়ে অ্যাডমিট করছে। বলতে নিউ রেশিও কত হবে পি কিউ আর এর মধ্যে? যে নিচের পোরশনটা মুছে দিই, এটা মুছে দিই নিচেরটা। তাহলে কি লিখবো? শিখিয়েছিলাম আমি পার্টনার্স, ওল্ড রেশিও আর নিউ রেশিও। তাহলে পার্টনারের নাম পি কিউ আর, রেশিও কত ছিল? ওল্ড 5:3, মানে 5/8, 3/8, 8 তো ছিল না। নতুন পার্টনার আর এসছে, তার শেয়ার কত? 1/5। শিখিয়েছিলাম টোটাল প্রফিট যদি 1 টাকা হয়, নতুন পার্টনারের 1/5, রইল বাকি কত? 4/5। 4/5 এর মধ্যে 5 এর 8 কত হচ্ছে? 20/40। 4/5 এর মধ্যে 3 এর 8 কত হচ্ছে? 12/40। ঠিক আছে তো?
দেখ এখানে 40 এখানে 40 আর এখানে কত আছে শিখেছিলাম তো। আরে শিখেছিলাম তো, এর নিচে 40 এর নিচে 40 নিচে 5, তার মানে এই 5টাকে 40 এ নিয়ে যেতে হবে, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করব, 8/40, তাহলে রেশিও কত হচ্ছে 20:12:8, 4 দিয়ে যদি কাটিস 5 3 2 5:3:2, তার মানে এরকম একটা অঙ্ক তুই এক্সামে আসতে পারে, তুই আশা কর এরকম একটা অঙ্ক এমসিকিউ আর ইউনিট রেশিও, ঠিক আছে তো। এই অঙ্কটাই দিয়ে দেওয়ার একটা কোশ্চেন জানিস তো, এই কোশ্চেনটা সেট করে দিতে পারে, এই কোশ্চেনটা সেট করে দিয়েছিস তো, বললো এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে, বলো ফ্যাক্টরাইজিং রেশিও কত হবে, এই কোশ্চেনটা পুরো এই কোশ্চেনে বলে দিল তুমি ফ্যাক্টরাইজিং রেশিও বের করতে পারবি না। হ্যাঁ স্যার আপনি তো শিখিয়েছিলেন যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তখন ওর রেশিও হয়ে যায় ফ্যাক্টরাইজিং রেশিও, তো এখান দিয়ে একটা কোশ্চেন সেট হয়ে গেল। তো বুঝতে পারছিস তো এইগুলো এরকম টাইপের, আমি দেখ কত সুন্দর সুন্দর ভাবে এমসিকিউ করাচ্ছি, আমি মানে এই টাইপের এমসিকিউ গুলোই দেবে। অঙ্ক অনেকে অঙ্ক করতে পারে না এমসিকিউ অঙ্ক, কিন্তু অঙ্ক তো দেবে এরকম, একটু জানতে হবে, একটু জানলে করা যাবে। অ্যাকাউন্টেন্সি যে এমসিকিউ 24 নম্বর থাকবে, যদি এমসিকিউ তে 24 পাস তাহলেই হবে, কিন্তু সেই লেভেলের নাম্বার পাবি, না হলে পাবি না। যতই অঙ্ক কর এমসিকিউ প্রচুর করতে হবে, এমসিকিউ কিন্তু খুব সুন্দরভাবে করতে প্র্যাকটিস করতে হবে খুব, আর আমি যা যা করাচ্ছি ওর মধ্যেই আসবে, ভালো করে বোঝ, ঠিক আছে তো। দেখ 6 নম্বর অঙ্কটা কি বলেছে, x and y are partners, their profit sharing ratio being 5:3, x আর y দুজন মিলে ব্যবসা করছে, তাদের রেশিও ছিল 5:3, যে জয়েন করেছে ব্যবসায় the partnership and their new profit sharing ratio 4:3:3, স্যাক্রিফাইসিং রেশিও কত। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, ইজি কোশ্চেন দিয়েছে, মানে তোকে ওল্ড রেশিও দিয়ে দিয়েছে, শুনতে পাচ্ছিস তো, তোকে নিউ রেশিও দিয়ে দিয়েছে, মানে স্যাক্রিফাইসিং রেশিও শিখেছিলাম তো, ওল্ড দিয়ে দিয়েছে নিউ দিয়ে, আমি কি বলেছিলাম যদি কোশ্চেনে নিউ বলে দেয় তখনই স্যাক্রিফাইসিং রেশিও বের করব, যদি নিউ বলে না দেয় তাহলে ওল্ডটাই স্যাক্রিফাইসিং হবে, তাহলে এখানে নিউ বলেছে তাহলে কি স্যাক্রিফাইসিং রেশিও বের করব কি করব না, করব। আর যদি নিউ বলে দিত তাহলে ওল্ড মানে 5:3 হয়ে যেত স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে 6 এর অ্যানসারটা করছি, এখানে কি লিখবো, স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলাটা কি, ওল্ড মাইনাস নিউ, কার x আর হচ্ছে y, x এর ওল্ড রেশিও কত 5/8, y এর কত 3/8, মাইনাস মাইনাস নিউ রেশিও কত 4 3 3 আছে, তার মানে 4 এর 10 আর 3 এর 10, 4:3:3, ঠিক আছে তো। তাহলে বল দেখি 8 আর 10 এর এলসিএম করলে কত হয় 40, তাই তো, 8 40 5 5 5 এ 25, 10 40 4 4 4 এ 16, তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9/40, 8 40 5 5 3 এ 15, 10 40 4 3 4 এ 12, 3/40, তাহলে কত হচ্ছে 9:3 মানে 3:1, এটা আছে आंसर, এটা বেরিয়েছে তো, 3:1 বেরিয়েছে, হয়ে গেল 3:1, প্রথমটা হলো 3:1, মুছে দিই নিচেরটা, দরকার আছে টোকা মুছে দিই। 7 নম্বর কি বলেছে, the amount payable, এটা ভালো অঙ্ক দিয়েছে, এটা ভালো অঙ্ক দিয়েছে, amount payable to the retiring partner, যেই পার্টনার রিটায়ার করতো, শুনতে পাচ্ছিস তো, কোন পার্টনার যদি ব্যবসা থেকে রিটায়ার করতো, রিটায়ারমেন্টের সময় ওর টাকা মিটিয়ে দিতে হতো, কি মিটিয়ে দিতে হতো তো, আর যদি না মেটাতে পারতাম তখন কি হতো, লোন হতো। আরে পেমেন্ট টাকা মিটিয়ে দিলে ব্যাংক দিয়ে মিলিয়ে দিতাম, আর যদি টাকা না থাকতো তখন কি হতো, লোন হয়ে যেত, তো লোনের উপর কি হতো, এত পার্সেন্ট করে ইন্টারেস্ট চার্জ করতো, চাপাতো। কি বলেছে পর, the amount payable to the retiring partner has been determined at rupees 1,20,000, তার মানে ধর আমার বিজনেস ধর তিনজন পার্টনার ছিল, ধর এবার যাচ্ছি এ বি সি, বির ইচ্ছা হয় যে আমি আর তোমাদের সঙ্গে ব্যবসা করব না, ও আর ব্যবসা করতে চাইছে না, ব্যবসা থেকে বেরিয়ে যেতে চাইছে, তাহলে রিটায়ার করছে, রিটায়ার করার সময় ও যা ডিউ যত টাকা নিয়ে চলে যাবে, তো সাপোজ দেখা গেল রিটায়ারমেন্টের সময় ওর ডিউ কত হয়েছে বললাম 1,20,000, বলছে আমার 1,20,000 দাও আমি চলে যাচ্ছি, এটাই বলেছে। This amount is to be paid off by means of 4 half yearly installment with interest 10%, মানে কি বলেছে জানিস কি বলেছে, ওর তো রিটায়ারমেন্টের সময় 1,20,000 ডিউ ছিল, বলছে এই যে 1,20,000 টাকা এখন ফার্মের কাছে টাকা নেই, 1,20,000 তোমাকে দিতে পারবো না, রিটায়ারমেন্ট করেছিস, যদি টাকা দিতে না পারতো তখন কি হয়ে যেত বল, লোন হয়ে যেত, তাহলে 1,20,000 লোন হয়ে গেল, বলছে এই যে তোমার 1,20,000 লোন হয়ে গেল, এই টাকাটা চিন্তা করে দেবো না, দেবো 4টে ইনস্টলমেন্টে দেবো, কটা ইনস্টলমেন্টে দেবো, তাহলে একটা ইনস্টলমেন্টে কত করে দিচ্ছি 30,000 টাকা করে, এক একটা ইনস্টলমেন্টে 30,000 টাকা করে দিচ্ছি। এবার ভাব এই 1,20,000 টাকা
এই 1,20,000 টাকা কবে পাচ্ছে? বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? এই 1,20,000 টাকা কবে পাচ্ছে স্যার? এই টাকা 4টে ইনস্টলমেন্টে দেবে, বুঝতে পারলি তো? অর্থাৎ 6 মাস 4টে ইনস্টলমেন্ট। কটা ইনস্টলমেন্টে দেবে? 4টে ইনস্টলমেন্ট দেবে। তাই বলে দেবে ফোর হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট। আচ্ছা 4 হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট মানে কত দিনে দেবে বলতে পারবি? 4 হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট মানে কত দিন? 2 বছর। বুঝিস? একটা বছরে কটা হাফ ইয়ার হয়? এক বছরে কটা হাফ ইয়ার হয়? হাফ ইয়ার মানে 6 মাস। এক বছরে কটা 6 মাস থাকে? 2 মাস থাকে। তাহলে 4টে হাফ ইয়ারলি মানে ক বছর? 2 বছর। তার মানে এই 1,20,000 টাকা 2 বছরে মেটাবে। তা 1,20,000 টাকা আজ না পেয়ে যদি 2 বছর পর পাই, তাহলে আমার লাভ না লোকসান? লোকসান। জানিস কেন? 1,20,000 টাকা যদি আজকে পেতাম তাহলে তার যা ভ্যালু পেতাম, 2 বছর পর পেলে তার ভ্যালুটা কম। তার মানে আমি কি করবো? নিশ্চয়ই এই যে রিটায়ার করতে বি বলছে দেখো তুমি তো 2 বছর লাগবে টাকাটা শোধ করতে, আমাকে এর উপর ইন্টারেস্ট দিতে হবে। কি বুঝতে পেরেছিস তো? আজকে আমি তোর থেকে 2 লাখ টাকা ধার নিলাম, ঠিক আছে তো? তাহলে তুই কি বলবি? আমি বলে আমাকে কবে টাকা শোধ করবে? আমি বলে 2 বছর পরে টাকাটা মিটিয়ে দেবো। তাহলে তুই আমার থেকে ইন্টারেস্ট নিবি কি নিবি না? অবশ্যই নিবি। কি বুঝতে পারছিস তো? তাই বলেছে এখানে যে 1,20,000 টাকা 4টি ইনস্টলমেন্টে দেবো তো কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10% ইন্টারেস্ট। লাইনের মানে বুঝতে পেরেছিস কি বলেছে? আমি এখনো অঙ্ক বলিনি ও কি বলতে চাইছি, আমি মানেটা বোঝাচ্ছি। বলছে হোয়াট বি দা অ্যামাউন্ট অফ দা থার্ড ইনস্টলমেন্ট, ঠিক আছে? এই বলেছে। বলছে 3 নম্বর ইনস্টলমেন্ট কত হবে? 3 নম্বর ইনস্টলমেন্ট কত হবে? বুঝতে পারলি কি বললাম? ভাব না, তুই নিজে ভাব। 1,20,000 টাকা লোন নিয়েছি, ঠিক আছে? 1,20,000 টাকা লোন, সব কটা ইনস্টলমেন্টে কত করে দেবে? 30,000 টাকা করে দেবে, ঠিক আছে তো? তাহলে 1,20,000 টাকা প্রথমে লিখবো, তারপর লিখবো ইন্টারেস্ট, ডেট পরে করছি। তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট বল? 10%। তাহলে 1,20,000 10% করলে কত হয়? 12,000। 12,000 কবে? এক বছরে 12,000 টাকা। কিন্তু আমি টাকাটা মেটাবো কমাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর। তাহলে 12,000 হাফ করলে কত হয়? 6,000। 1,26,000। এবার মাইনাস করবো ফার্স্ট ইনস্টলমেন্ট। ফার্স্ট ইনস্টলমেন্ট কত হবে? আমি 1,20,000 টাকা কটা ইনস্টলমেন্টে দেবো? 4টে। তাহলে এক ইনস্টলমেন্ট কত করে দেবো? 30 করে। ফার্স্ট ইনস্টলমেন্ট হবে 30,000 প্লাস 6,000। এখন তোদের মনে প্রশ্ন হচ্ছে 30 প্লাস 6 কেন? বুঝতে পারলাম না। 30 প্লাস 6 আমি বুঝতে পারিনি। দেখ এখানে বলেছে, আন্ডারলাইন করছি, তোর তো খাতায় একটু কি সেটা করবি একটু। এই যে উইথ ইন্টারেস্ট মানে বুঝছিস? আন্ডারলাইন করলাম উইথ ইন্টারেস্ট। উইথ ইন্টারেস্ট মানে বুঝিস? উইথ ইন্টারেস্ট মানে কি? আমি প্রতিটা ইনস্টলমেন্টে কত করে দেবো? 30 দেবো প্লাস ইন্টারেস্ট দেবো। বুঝিস নি? এক একটা ইনস্টলমেন্টের ভ্যালু কত? এই 30,000 টাকা তো ফিক্স, তার সঙ্গে ইন্টারেস্ট যোগ। তাই 30,000 টাকা ফিক্স আর 6,000 টাকা ইন্টারেস্ট যোগ। বুঝতে পারলি তো? তার মানে আমি প্রথম ইনস্টলমেন্টে কত টাকা দিলাম? এই বল বল বল, প্রথম ইনস্টলমেন্টে কত দিলাম? বলে থেকে তাকিয়ে বল, প্রথম ইনস্টলমেন্টে কত দিলাম? 36। তাহলে এটা কত হলো? 90। এখন যদি তুই একটু মানে একটু ওভার স্মার্ট হয়ে অ্যানসার দিস, তোকে বলেছে 3 নম্বর ইনস্টলমেন্টে কত? তাই জানিস? 3 নম্বর ইনস্টলমেন্ট। অনেকে দেখবি অত বেশি খাটালো না, বললো স্যার প্রতিদিন সময় 30,000 টাকা, তো 3 নম্বরও 30,000 টাকা। তাহলে অ্যানসার কিন্তু সে ভুল দিল। তোর প্রথম ইনস্টলমেন্ট কি 30 হয়েছে না 36 হয়েছে? বুঝতে পারছিস কি বলতে চাইছি? তার মানে কি থার্ড ইনস্টলমেন্টে কি 30 হবে নাকি এর চেয়ে একটু চেঞ্জ হবে? চেঞ্জ হবে। আচ্ছা 90 হলো, আবার ইন্টারেস্ট চাপা। কত হবে ইন্টারেস্ট? 6,000 টাকা নাকি? না, কেন 6,000 হবে? 90,000 টাকা ছিল। আমি ইন্টারেস্ট কি এবার 1,20,000 এর উপর দেবো না 90 এর উপর দেবো? আরে কমন সেন্স, 90 এর উপর। তুই লোন নিয়েছিলি 1,20,000, প্রথমবার তো 1,20,000 এর উপর ইন্টারেস্ট দিবি। এবার এত টাকা তো শোধ হয়ে গেছে, এখন এই টাকাটা পাবে। তুই কি 1,20,000 এর উপর ইন্টারেস্ট দিবি না 90 এর উপর ইন্টারেস্ট দিবি? 90 এর উপর। তো 90 এর উপর 10% করলে কত হয়? 9,000। 9,000 হাফ কত হয়? 4,500 মাইনাস সেকেন্ড ইনস্টলমেন্ট। কত সেকেন্ড ইনস্টলমেন্ট কত হবে বল? আরে আমরা যখন কারোর থেকে লোন নিই তাকে ইনস্টলমেন্ট দিতে হয়। ইনস্টলমেন্টের মধ্যে আরে তুই যদি কারোর থেকে লোন নিলে কি দিতে হয়? তো লোন নিলে আসল টাকা, টোটাল টাকা দিতে হয়। টোটালের মধ্যে কি থাকে? সুদ আর আসল মেলানো থাকে। কি সুদ আর আসল মেলানো থাকে? তো আসল কোনটা এখানে? আসল কোনটা এখানে? আসল কোনটা? 30,000 টাকা। কি 30,000 টাকা যে মেন অ্যামাউন্ট, আর কি দেবো সঙ্গে? ইন্টারেস্ট দেবো। তাহলে 30 আর 4,500 34,500। কি রে বুঝতে পারলি না? এই দিবা বুঝিস এটা? তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? 94,500 থেকে 34,500 বাদ দিলে 60,000 টাকা। এবার 60,000 উপর আবার ইন্টারেস্ট পাবো কত আছে? ওই যে 60,000 10% 6,000 টাকা। 6,000 হাফ 3,000 63। এবার থার্ড ইনস্টলমেন্ট কত হবে?
30,000 আর 33,000 টাকা। তাহলে তোকে কি জানতে চাইছে? এটা জানতে চাইছে, বুঝেছিস? একটু এটা নতুন করলি তো, এটা এরকম অঙ্ক একটা নতুন করলি তো, কি রে এই বুঝতে পারলি? এরকম একটা নতুন করলি তো, বুঝেছিস? কোশ্চেনের মানে বোঝাতে পারছিস? বুঝতে পেরেছিস তো? এটা 33,000 টাকা হলো, এটা না বুঝতে পেরেছিস? এটা নিজের মতন করে রাফ করলাম, ঠিক আছে তো? বুঝেছিস? বুঝতে পেরেছিস তো? মুছে দেবো? আচ্ছা টুকে না, ততক্ষণ আমি এই অ্যান্সারটা বলে দিই। 9 এর অ্যান্সারটা বলছে অ্যাজ পার সেকশন 37 অফ দা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, ইন্টারেস্ট অন অ্যামাউন্ট ডিউ টু ডিজিজ পার্টনার, যদিও এটা নেই তো সিলেবাসে, ডেথ নেই আমাদের, মানে কোন পার্টনার যদি মারা যেত, তা ওর যা ডিউ ছিল সেই টাকাটা কে নেয় জানিস তো? ওর যে এক্সিকিউটর হয় তাকে দেয়া হয় টাকাটা। বলছে তা কত পার্সেন্ট, যত টাকা ডিউ আছে সেই টাকার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট চলে? 6%। 6% কমন জিনিস দিয়েছে। রেট কত? ইন্টারেস্ট হবে 6%। মানে যে পার্টনার মারা গেছে, তা মারা গেলে ওর তো একটা ডিউ থাকে, সেই ডিউটা তার এক্সিকিউটরকে দেয়। যদি ওই টাকাটা এক্সিকিউটরের টাইম মতো মেটাতে না পারে, তাহলে ওর ইন্টারেস্ট নেবে কত পার্সেন্ট? ইন্টারেস্ট নেবে 6%। মাথায় রাখবে, বুঝতে পারবে এটা? আচ্ছা ঠিক আছে, তুই না ওপরে গুলো মুছে দিই। নেটওয়ার্ক আমি উপরটা তখন বলছি, এটা 8 নম্বরটা। এ বি এন্ড সি আর পার্টনার্স, তিনজন মিলে ব্যবসা করছিল, তাদের রেশিও ছিল 5:4:3, মানে ওল্ড রেশিও। সি রিটায়ার, তাই রিটায়ার কে করেছে? তাই এখানে লিখছি এ বি সি, রিটায়ার করেছে সি। ওদের রেশিও কত ছিল আগে? 5:4:3, এই ছিল রেশিও। রিটায়ার কে করেছে? স্যার সি রিটায়ার করে গেছে, ঠিক তো? এন্ড ইনহেরিটেড উইথ ₹9,000 ফর গুডউইল। রিটায়ারমেন্ট করেছিলাম তো, এই রিটায়ারমেন্ট করেছিলাম তো, রিটায়ারমেন্টে যে গুডউইল ট্রিটমেন্ট হতো, যেই পার্টনার রিটায়ার করছে তার গুডউইল বের করতাম, যে রিটায়ার করে তার গুডউইল বের করতাম তো। এখানে কি বলেছে? বলছে সি রিটায়ার করেছে এন্ড ইনহেরিটেড উইথ ₹9,000 ফর গুডউইল, মানে যে রিটায়ার করে তার গুডউইল 9,000 টাকা। এই লাইনটার মানে, এই লাইনটার মানে যে রিটায়ার করে তার গুডউইল 9,000 টাকা। স্যার কি করে বুঝলেন যে রিটায়ার করে তার গুডউইল এটা? যদি এটা পুরো ফার্মের গুডউইল হতো তাহলে কি বলতো? গুডউইল অফ দ্য ফার্ম বলতো। বলেছে গুডউইল অফ দ্য ফার্ম না, এখানে বলেছে সি রিটায়ার করে, সি ক্রেডিটেড উইথ 9,000 টাকা ফর গুডউইল। আমরা যে পার্টনার রিটায়ার করতো, ধর একটা ফার্মের যে টোটাল গুডউইল থাকতো তার মধ্যে যে রিটায়ার করে তার গুডউইল বের করতাম তো, সেই গুডউইলের টাকাটা কাকে দিয়ে দিতাম? ওই পার্টনারকে দিয়ে দিতাম, মানে ক্রেডিট করতাম, ঠিক আছে তো? হাউ মাচ উইল বি ডেবিটেড টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ গুডউইল। আমি তোকে বলছি, ধর একটা এটা এই কোশ্চেনটা বাদ দে, তোকে ধর একটা কোশ্চেন দিয়েছে, শোন তোকে একটা কোশ্চেন দিয়েছে, বলছে যে রিটায়ারমেন্ট করেছি তো, ধর বিজনেসে যেই পার্টনার রিটায়ার করছে সে তার গুডউইলের টাকা নিয়ে যেত কি নিয়ে যেত না? নিয়ে যেত। তো বলছে জার্নালটা কি করতে? জার্নালটা কি করতে? ভাবনা, চিন্তা ভাবনা কর, মনে করে বলতে পারবি যেই পার্টনার রিটায়ার করছে সে তো তার গুডউইলের টাকাটা নিয়ে যেত, তাহলে জার্নালটা কি হতো? মানে এখানে এ বি সি, তার মানে ব্যবসায় কারা রয়ে গেছে? এ বি। তাহলে আমরা লিখতাম এ অ্যাকাউন্ট ডেবিট, বি অ্যাকাউন্ট ডেবিট টু সি অ্যাকাউন্ট, এটা তো করতাম, মনে পড়ছে? এটাই করতাম তো। তার মানে তোকে এটা মাথার মধ্যে পুরো ঢুকিয়ে ফেলতে হবে, রিটায়ারমেন্টের সময় যে গুডউইল ট্রিটমেন্ট হতো, রিটায়ারমেন্টের সময় যে গুডউইল ট্রিটমেন্ট, কথা দেখ, একটা ব্যবসা তিনজন মিলে ব্যবসা করছিল, যে পার্টনার বেরিয়ে যাচ্ছে সে তার গুডউইলের টাকা নিয়ে যাবে। সে যদি তার গুডউইলের টাকা নিয়ে যায় তাহলে তার ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে ক্যাপিটাল, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে? গেট করতে হয়। তাই তো সি কে গেট করি। স্যার সি কে কত লিখবো? সি কে 9,000 টাকা লিখবো। এই 9,000 টাকাটা কারা দেবে? এ আর বি। কোন রেশিও দেবে? গেনিং রেশিও। রিটায়ারমেন্টের সময় গুডউইল হতো কোন রেশিও? গেনিং রেশিও। গেনিং রেশিও বল না, এখানে 5:4:3 বলেছে, তাহলে ব্যবসা থেকে বেরিয়ে গেল কে? সি, মানে 3 বেরিয়ে গেল। তার মানে এটাই কি? এই 5:4, এটাই তো গেনিং রেশিও, হ্যাঁ কি না? শিখেছিলাম তো, শিখেছিলাম, এটাই নিউ রেশিও, এটাই গেনিং রেশিও। তার মানে এই 9,000 টাকা কোন রেশিও? 5:4 এ। 5:4 হলে কত হবে? এটা 5,000 টাকা আর এটা 4,000 টাকা। ডেবিট ডেবিট। তাহলে দেখ কি হচ্ছে, কি জানতে চাইছে? বলছে স্যার এর ক্যাপিটাল কত টাকা ডেবিট করব? তাহলে এর ক্যাপিটাল কত টাকা ডেবিট করলাম? 5,000 টাকা। বাস এরকম आंसर জানতে চাইছে। তো কত হলো? 9টা হলো।
নেক্সট কোশ্চেন বলছে দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার ইন আ পাবলিক লিমিটেড কোম্পানি। দ্য পাবলিক লিমিটেড কোম্পানি মিনিমাম নাম্বার কত বলতে পারবি? 7 জন। উইথ দ্য লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি, ঠিক আছে, এর কি লাইবিলিটি থাকে? লিমিটেড লাইবিলিটি থাকে না, কোম্পানির লাইবিলিটি লিমিটেড হয় কিন্তু পার্টনারশিপের লাইবিলিটি আনলিমিটেড হয়। অথরাইজড ক্যাপিটাল ইন রেসপেক্ট অফ ইস্যুড ক্যাপিটাল, দেখি এখানে অপশনগুলো দেখি, একটু বইটা দেখি। বইটা 10 যে কোশ্চেনটা ছিল তুই বলছিস 10টা মিস গেছে, 10টা যে কোশ্চেন ছিল 1.5 থেকে ছিল, 1.5 তোমার সিলেবাসে নেই তাই আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এখানে কি বলছে? অথরাইজড ক্যাপিটাল ইন রেসপেক্ট অফ ইস্যুড ক্যাপিটাল, ঠিক আছে তো? অথরাইজড ক্যাপিটাল ইন রেসপেক্ট ইস্যুড ক্যাপিটাল ইজ, অথরাইজড ক্যাপিটাল কি হয় জানিস? অথরাইজড ক্যাপিটাল ইস্যুড ক্যাপিটাল থেকে বেশি হয়, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর বলছে ইস্যুড ক্যাপিটাল বা ইস্যুড ক্যাপিটাল হচ্ছে মানে ইস্যুড ক্যাপিটালের সমান বা মোর, এটা হতে পারে। লেস হয় না, অথরাইজড ক্যাপিটাল কখনো ইস্যুড ক্যাপিটালের কম হয় না, আর এটাও হয় না লেস দেন অর ইকুয়াল। তার মানে এখানে রাইট অ্যান্সার কোনটা? অথরাইজড ক্যাপিটাল কি হয়? অথরাইজড ক্যাপিটাল ইস্যুড ক্যাপিটাল সমান হতে পারে বা বেশি হতে পারে। তাহলে কি লিখবি? মোর দেন অর ইকুয়াল টু। তাহলে এখানে অ্যান্সারটা হবে মোর দেন অর ইকুয়াল টু। মানে বুঝতে পারলি কি বলেছে? অথরাইজড ক্যাপিটাল ইস্যুড ক্যাপিটাল চেয়ে বেশি হবে বা সমান হবে। বলেছে অ্যাপ্লিকেশন মানি অন শেয়ার অফ 100 শুড বি অ্যাট লিস্ট, আচ্ছা একটা শেয়ারের ফেস ভ্যালু যদি 100 টাকা হয়, একটা শেয়ারের ফেস ভ্যালু যদি 100 টাকা হয়, তাহলে অ্যাপ্লিকেশন মানিতে মিনিমাম কত টাকা হতে হবে বলতে পারবি? 5%, 5% মানে 5 টাকা হতে হবে। বুঝতে পারলি কি বললাম? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ইজ আ পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর ইফ শেয়ার অফ দা ভ্যালু 60,000, ঠিক আছে, এটা ভালো করে শোন। এটা ওই যে ওই অঙ্ক, তোর একটা কোম্পানি কোনো অ্যাসেট কিনেছে কিন্তু শেয়ার দিয়ে, সেটা বলেছে। বলেছে ইফ শেয়ার অফ দা ভ্যালু 60,000 আর ইস্যুড ইন এক্সচেঞ্জ অফ নেট অ্যাসেট ওয়ার্থ রুপিস 50,000, ঠিক আছে তো, দেন দ্য এক্সেস 10,000 উইল বি, দেখ ভালো করে শোন, আমি একটা অ্যাসেট কিনলাম, কত টাকা দিয়ে অ্যাসেট কিনলাম বল? কত টাকার অ্যাসেট কিনেছি? কত টাকার অ্যাসেট কিনেছি? 50,000 টাকার অ্যাসেট কিনেছি। তা 50,000 টাকা অ্যাসেট কিনলে পেমেন্ট করতে হবে তো, 60,000 টাকা শেয়ার দিয়েছি, 50,000 টাকা জিনিস নিয়ে 60,000 টাকা দিয়েছি। বেশি দিয়েছি না কম দিয়েছি? বেশি দিলে তাকে কি বলে? গুডউইল বলে। তাহলে এখানে লেখা আছে গুডউইল। আর কম দিলে তাকে কি বলে? ক্যাপিটাল রিজার্ভ। লাস্ট, according to table A of the Companies Act, interest on policy in advance is payable. Interest on policy in advance এর উপর কত পার্সেন্ট হয়? ইন্টারেস্ট রেট 12%, আর পলিসি এর উপর কত পার্সেন্ট? 10%। 12% কি পারে না? 12% পারে না। আর একটা কোশ্চেন টক ছিল 17 নম্বর, 17 নম্বর, ঠিক আছে। তাহলে the accounting standard according to which cash flow statement is prepared আরে কিছুই বলেনি, বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? AS3, যেটা বললাম AS3 হয়ে গেল। এমসিকিউ গুলো হয়ে গেল। এবার আমরা এসএকিউ কোশ্চেন গুলো দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেন গুলো দিচ্ছি, অ্যানসার গুলো নিজে লিখে নিবি, ঠিক আছে তো? সব আগে লেখানো ছিল, আগে সব লেখানো আছে, ওই কোশ্চেন গুলো দিচ্ছি, জাস্ট নিজে লিখে নিবি। কোশ্চেন গুলো দিচ্ছি। এসএকিউ কোশ্চেন গুলো, ফার্স্ট কোশ্চেন আছে হোয়াট ইজ পার্টনারশিপ ডিড, মানে অংশীদারি চুক্তিবদ্ধ কাকে বলে? হোয়াট ইজ ফিক্সড ক্যাপিটাল, স্থির মূলধন হিসাবকাজ কাকে বলে? তাহলে যে as per AS26 what type of goodwill can be shown in the books of account, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী
কোন ধরনের গুডউইল হিসাব বইতে দেখানো হয়? ক্রয় করা সুনাম, পারচেজ গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল বইতে দেখানো হয় না, ঠিক আছে? তো হোয়াট ইজ হিডেন গুডউইল মানে গুপ্ত সুনাম কি? হোয়াট ইজ রিঅর্গানাইজেশন অফ পার্টনারশিপ, ঘুরিয়েও দিতে পারে রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ মানে অংশীদার কারবারের পুনর্গঠন। তারপরে হোয়াট ইজ স্যাক্রিফাইসিং রেশিও এন্ড গেইনিং রেশিও মানে হচ্ছে ত্যাগ অনুপাত এবং লাভ অর্জন অনুপাত। তারপরে 7 নম্বরে হোয়াট ইজ জয়েন্ট লাইফ পলিসি, যৌথ জীবন বীমা পত্র কি, ঠিক আছে? তারপর বলছে হোয়াট ডু ইউ মিন বাই জয়েন্ট স্টক কোম্পানি মানে যৌথ মূলধনী কোম্পানি কি, ঠিক আছে? তো তারপর বলেছে হোয়াট ইজ পলিসি এরিয়া, হোয়াট ইজ কলস ইন এরিয়া, ঠিক আছে? বলেছে হোয়াট ইজ কলস ইন এরিয়া মানে অনাদায়ী তলব কি, ঠিক আছে? তো নেক্সট বলেছে ইফ ফরফিটেড শেয়ার আর রিইস্যু, আমরা যে শেয়ারগুলো ফরফিট করি সেই শেয়ারগুলো যদি দরকার হয় রিইস্যু করি। রিইস্যু আমরা পারে করতে পারি, রিইস্যু প্রিমিয়ামে করতে পারি, রিইস্যু ডিসকাউন্টে করতে পারি। বলছে যে শেয়ারগুলো ফরফিট করি সেটা যদি রিইস্যু করি ডিসকাউন্টে, হোয়াট উইল বি দা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সাচ ডিসকাউন্ট, তাহলে ম্যাক্সিমাম কত টাকা ডিসকাউন্ট করতে পারি? যত টাকা কালেক্ট করেছি ঠিক তত টাকাই ডিসকাউন্ট দিতে পারি, ঠিক আছে? আমি বুঝিয়েছিলাম যত টাকা কালেকশন করব, যত টাকা কালেকশন করব ঠিক তত টাকাই ডিসকাউন্ট দেখাতে পারি। মনে করার চেষ্টা কর আমি কি বলেছিলাম, আমি যদি একটু বোঝাই ফরফিটের জার্নালে কি লিখতাম, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এই দেখ এর নিচে দেখিয়েছি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ধর একটা শেয়ার দাম 10 টাকা, ঠিক আছে? তো ধর 2 টাকা পাইনি তাহলে পেয়েছি কত? 8 টাকা। এবার বলে শেয়ারটা রিইস্যু করব ডিসকাউন্টে মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? তো শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট যদি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করি টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। বলেছে কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা কর, এইটা খুব বোঝার ব্যাপার মানে এই অ্যানসারটা বইতে নেই, এটা গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে বলেছে আমরা যেই শেয়ারটা ফরফিট করি, শেয়ার ফরফিট করলে এই জার্নালটা হয়। আমি মনে করলাম একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, 2 টাকা পাইনি মানে 8 টাকা পেয়েছি। এবার যে শেয়ারগুলো ফরফিট করি সেই শেয়ারগুলো রিইস্যু করতে পারি, কিসে করতে পারি? রিইস্যু পারে করতে পারি, প্রিমিয়ামে করতে পারি, ডিসকাউন্টে করতে পারি। এখানে কিসে রিইস্যু করেছে? ডিসকাউন্টে করেছে। তাহলে ডিসকাউন্টে রিইস্যু করেছে, বলছে এখানে ডিসকাউন্টে রিইস্যু করে জানলাম কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ডিসকাউন্টে রিইস্যু করেছে, তাই তো? এখানে ম্যাক্সিমাম কত টাকা ডিসকাউন্ট দিতে পারি জানিস? এখানে ম্যাক্সিমাম কত টাকা ডিসকাউন্ট হতে পারে? যত টাকা তুমি কালেক্ট করেছো ঠিক তত টাকায়, তার বেশি ডিসকাউন্ট হতে পারে না। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম 8 টাকা হতে পারে, তার বেশি হবে না। এখন তুই বলি স্যার যদি ধরুন কোম্পানির শেয়ারটা রিইস্যু করলো 9 টাকা ডিসকাউন্টে, কোনোদিন পসিবল না, কারণ আমি পেয়েছি 8 টাকা, ওকে অ্যাটলিস্ট 8 টাকাতে 8 টাকা ডিসকাউন্ট শেয়ারটা ছাড়তে পারে, 8 এর বেশি ছাড়তে পারবে না। কি বললাম বুঝতে পারলি তো? ম্যাক্সিমাম 8 টাকা। এখানে কি বলে কোশ্চেনটা পড়, ইফ ফরফিটেড শেয়ার আর রিইস্যুড এট ডিসকাউন্ট হোয়াট উইল বি দা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সাচ ডিসকাউন্ট, ম্যাক্সিমাম কত টাকা ডিসকাউন্ট দেখাতে পারবে? তুই দেখতে পারিস, তুই এরকম লিখতে পারিস, মানে তুই নিজে গুছিয়ে লিখতে হবে, এটা বইতে অ্যানসার লেখা নেই। তুই এটা লিখতে পারিস ম্যাক্সিমাম যত টাকা কালেক্ট করেছে তত টাকায় ডিসকাউন্ট হতে পারে। কি বললাম বুঝতে পারলি? বা তুই বলবি উদাহরণস্বরূপ 10 টাকা শেয়ারের মধ্যে 8 টাকা পাওয়া গেছে, 2 টাকা পাওয়া যায়নি, তাহলে ও যখন রিইস্যু করবে তখন ম্যাক্সিমাম ডিসকাউন্ট 8 টাকাই হতে পারে, 8 এর বেশি হতে পারে। মানে এটা নিজের মতন গুছিয়ে লিখতে হবে, বইতে লেখা নেই। কি বললাম বুঝতে পারলি অ্যানসারটা? মানে বুঝতে পেরেছিস কি বলতে চাইছে কোশ্চেনে? মানে না বুঝতে পারলে পারবি না। এটা কি বলেছে বুঝিস তো? বলছে ডিসকাউন্টটা তুই ম্যাক্সিমাম কত টাকা দেখাতে পারিস, কত টাকা দেখাতে পারবি, কোনো ফিগার তো বলেনি। তুই কত টাকা দেখাতে পারবি? বলি স্যার যত টাকা কালেক্ট করা হয়েছে ঠিক তত টাকায় ডিসকাউন্ট আসতে পারে, তার বেশি আসবে না, কম আসতে পারে, বেশি আসবে না। হয়ে গেল, বুঝতে পেরেছি? বইতে লেখা নেই কিন্তু এই কথাটা গুছিয়ে লিখতে হবে এটা। তারপর কি বলেছে হোয়াট ইজ কল্ড আপ ক্যাপিটাল, তাই তো? কল্ড আপ ক্যাপিটাল মানে কি? তলবিকৃত মূলধন কি? তারপর বলছে কি ইন্টারনাল লায়াবিলিটি মানে, ইন্টারনাল লায়াবিলিটি মানে কি? ইন্টারনাল লায়াবিলিটি মানে হচ্ছে তোমার আভ্যন্তরীণ দায়। হয়ে গেল। লাস্ট কোশ্চেন স্টেপ 2 ইউজেস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে নগদ প্রবাহ বিবরণীর দুটি ব্যবহার। তো বোঝা গেল? এই অ্যানসারগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে?